নিউজ 24x7 টিভির পক্ষ থেকে সকলকে শুভ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু আমরা দ্বিতীয়াতে চলে এসেছি এবং এখনো চলছে বেশ কিছু জায়গায় প্রস্তুতি পর্ব, কারণ প্রত্যেকে এখনো উদ্বোধন করে উঠতে পারেনি। তাই জন্য আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে 1 নম্বর এয়ারপোর্টের এখানে মতিলাল অধিবাসী বৃন্দ। তাদের এই বছরের ভাবনা হচ্ছে সহজ পাঠ, যেটা আমরা সবার প্রথমে ভেবেছিলাম সেটাই হচ্ছে সেই সহজ পাঠ। এই বছরে তাদের ভাবনা, এবছর তাদের ৭৪তম পুজো বার্ষিকী, এবং এই যে এরকম সহজ পাঠ যেটা মানুষের জীবনে প্রথম উচ্চারণ বা ভাবনা বলা যেতে পারে, তাদের এই বছরে যে এরকম একটা ভাবনা নিয়ে তারা চলে এসেছে তাদের থেকে জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্লাবের একজন সদস্য অথবা জয়েন্ট সেক্রেটারি, তার থেকে জেনে নেবো এই যে সহজ পাঠ সবার প্রথমে জন্মানোর পরে আমরা যে শব্দটা শুনি এটা হচ্ছে সহজ পাঠ থেকেই জানতে পারি, এরকম একটা ভাবনা থিমের মাধ্যম দিয়ে তুলে ধরা। প্রথমত এই মুহূর্তে বিশেষত বাঙালিদের কাছে বাংলা ভাষাকে একটু আড়ালে লুকিয়ে রেখে অন্যান্য ভাষার প্রতি নজর। কলকাতায় দাঁড়ালেই আমরা বেশিরভাগ মানুষের কাছে হয় অন্য ভাষায়, হিন্দি ভাষা, ইংরাজিতে, কিংবা অনেকের মধ্যে প্রবণতা এসছে আমি স্প্যানিশ শিখবো, ফ্রান্স শিখবো, ইটালিয়ান ভাষা শিখবো, রাশিয়ান ভাষা শিখবো, একটা ইন্টারন্যাশনালি একটা নিজেদেরকে অন্যভাবে পরিস্পোষণ করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি হিসাবে বাঙালি কালচারের বা এই সংস্কৃতিকে মনে হয় মূল্যায়ন করার সময় এসছে আমাদের কাছে। আর সেই হিসাবে প্রথমেই মনে যেটা পড়ে সেটা হচ্ছে বিদ্যাসাগরের বর্ণকে, যিনি অতি সহজভাবে আমাদের প্রত্যেকের মনে প্রবেশ করিয়েছেন। খুব সহজেই আমরা অক্ষরটাকে চিনেছি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এবং নন্দলাল বোসের যে আঁকা চিত্রগুলো, যেগুলো আমাদের প্রত্যেকের স্মৃতির মণিকোঠায় আটকে আছে, সেটা দিয়েই আমরা শুরু করতে চেয়েছি। আরেকটা কথা, সহজ পাঠের মধ্যে শুধু সহজ পাঠ মানে পঠন নয়, আমার মনে হয় সহজ জীবনযাপনটারও একটা ইঙ্গিত আমরা করতে চেয়েছি। যে এত চারিদিককার এই যে অত্যাধুনিক ব্যবস্থাপনা, এবং তার জন্যই আজকে সারা বিশ্ব জুড়ে হয় ধর্মের নিরিখে, আর নয়তো আগ্রাসনের নিরিখে, নয় বাণিজ্যের নিরিখে যে যুদ্ধ, চারিদিকে যুদ্ধ চলছে। খুব খারাপ পরিস্থিতি দাঁড়িয়ে এবছরে আমাদের এই 2024 এই সময়টা আপনারা প্রত্যেকেই জানেন, সারা বিশ্ব জুড়ে যে ধরনের যুদ্ধের দামামা বেঁধেছে, আগামীতে তৃতীয় বিশ্বের কিন্তু একেবারে দোরগোড়ায় শেষ আমরা উপস্থিত হয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সহজ জীবনযাপন, সহজ ভাবনা, সহজ জীবন চলা, সহজ অঙ্গীকার এবং সহজভাবে সমস্ত কিছুকে মেনে নেওয়া, এটাও বোধহয় আমাদের ভাবনার মধ্যে আছে। আর আমরাও খুব সহজভাবেই আমাদের পুজোর আয়োজন করি, তার সমস্তটাকে নিয়েই এই সহজ কাজ। আচ্ছা, এরকম যে আপনি বললেন যে এখন বাংলা ভাষাটাকে সত্যি কোনো না কোনো জায়গায় তুচ্ছ করা হয় বর্তমান জীবনে, যে এখন অন্যান্য ভাষাকে, ইংরাজি হোক বা বিভিন্ন ফ্রান্স ভাষাকে সেখানে অগ্রাধিকার দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে একজন বাঙালি হিসেবে আপনার কি মন্তব্য? আমি বাঙালি হিসেবে গর্বিত। আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি আছে যারা আবার যদি একটা জন্ম পাই, আমি যেন এই বাংলায় জন্মাতে পারি। তার কারণ এটা বিদ্যাসাগরের, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা স্বামীজির, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। বাংলা বলতে গেলে, এদের কথা বলতে গেলে গায়ের মধ্যে কাঁপন আসে, একটা আবেগ আসে। তার কারণ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাঙালির সমস্ত কিছু মূল্যায়ন যেখানে সে দাঁড়িয়েছে, বাঙালি আবেগকে ভুল কাজে ব্যবহার করা হচ্ছে। বাঙালি কত কিছু পারে। আজকে ভাবুন, দেশের প্রথম বন্দে মাতরম, দেশের জাতীয় সঙ্গীত, দেশের সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনে যারা বীর, তারা প্রত্যেকেই বাংলায় জন্মগ্রহণ করেছে। বাংলাকে যেভাবে কবির ভাষায় ফুটিয়ে উঠেছেন, প্রবন্ধে, উপন্যাসে, গল্পে, এটা অন্য কারো কাছ থেকে অন্য কারো কেউ নেই, সারা পৃথিবীতে নেই। তৎসত্ত্বেও আমরা পিছু। এই যে আপনি বললেন যে বীররা একেবারে আমাদের বাংলাতেই জন্মেছে, সেটা সত্যি কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এখন বর্তমান বাংলার একটা বলা যেতে পারে মুখ্যচিত্র, সেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে এটা বাংলার একটা আর্যিকর ঘটনায়, সেখানে দাঁড়িয়ে অনেকে মানুষ বলছে উৎসবে ফিরছি না, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উৎসব তো পুরোটাই অনুভবের। উৎসব ডঙ্কা বাজিয়ে হয় না, উৎসব লিখে হয় না। উৎসবটা পুরোটাই মানসিক। আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, যিনি এর বিরোধিতা করছেন উৎসব ফিরিয়ে আনার জন্য, তারও বাড়ির মেয়ে, তারও প্রতিবাদ হয়তো আছে। কিন্তু জাস্টিস, অন্যায়ের বিচার আমরা প্রত্যেকেই চাই। কেউ হয়তো রাজনৈতিক কারণে, পলিটিক্যাল কিছু বাধার জন্য হয়তো সম্মুখে বলতে পারছেন না। প্রত্যেকটি বাড়ির মানুষ, যার বিবেক আছে, যার বোধ আছে, যার সংস্কৃতি আছে, সে কিন্তু এর জাস্টিস চায়। কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার যে পুজো, যে অর্চনা, সেটা করবো না। কারণ এরপরে দাঁড়িয়ে প্রচুর কোটি কোটি মানুষের জীবন জীবিকাও আটকে আছে। তার এই আর ছোটরা, একেবারে যারা ছোট, যাদের এখনো সেইভাবে বোধ আসেনি,
তাদের কাছে তো পুজো মানে একটা দারুণ আনন্দের জায়গা। সেই তাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করাটা বোধহয় ঠিক হবে না, থাকুক না। এটাও বলি, যারা যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু কোনো কিছুকে বাদ দেখে করছেন না, তাদের কিন্তু সমস্ত কিছুটাই হচ্ছে। কিন্তু যখন তারা ওপেন হচ্ছেন সবার সামনে, তখন তারা বলছেন উৎসবের ব্যতি রেখে। উৎসবের উৎসব না, এটা এটা একটা অনুভব যে আমার একটা পুজো, এটা আমরা এইভাবে প্রতি বছর করি, এবং সেই পুজোটা করলে এত লক্ষ মানুষের জীবন জীবিকার কাজ হয়, সেই দিকটাতেও আমাদের দৃষ্টি রাখা উচিত। তাই এটা সমন্বয় সাধনের কথা বলছি না, আমি বলছি যে জাস্টিস জাস্টিসের কাজ করবে। কারণ আমি যখন একটা দেশে, গণতান্ত্রিক দেশে বাস করি, সেখানে সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, সেখানে যারা রয়েছে ল অ্যান্ড অর্ডারকে ফলো করার জন্য, মেনটেন করার জন্য, তারা তাদের কাজটা করছেন, আমরা আমাদের কাজটুকু করি। হ্যাঁ, জাস্টিস আমরা সবাই চাই। আমরা নির্ভয়ার, অভয়ার, তিলোত্তমার, দেবলীনার বিচার চাই। আচ্ছা, এই যে মায়ের রূপের সাথে থিমের কি কোনো মিল পাওয়া যাচ্ছে? একদম যদি দেখেন আপনি ঠাকুরটাকে, এটাকে অনেকভাবেই করা যেতে পারতো, মানে তাতে খরচা কমও হতো। খরচা কম হতে এই জন্য বললাম, খরচা মায়ের প্রতিমার খরচার কথা বলছি না, মানে একটা কিছু আপনি বানিয়ে দিতে পারতেন অন্যভাবে। কিন্তু আমরা একদম সাবেকিয়ানায় বিশ্বাসী। আমার ৭৪ বছর চলছে এই পুজোতে, আমাদের এবছরে কলোনি, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সকলের একটাই, এবং যারা এখন প্রেজেন্ট ছোটরা আছেন তারা প্রত্যেকেই চায় যে আমরা কুমোরটুলি থেকে মায়ের প্রতিমা আনতে যাই, ঢাক বাজিয়ে মাকে নিয়ে আসি। আমাদের 4 গাড়ি ছেলে মেয়েরা, বাড়ি বউরা যায়, তারা যে ঠাকুর নিয়ে আসে, এটা উন্মাদনা, একটা আনন্দ আলাদা আছে। তো একদম সাধারণ ভাবে ঠাকুরকে আমরা যেভাবে পূজিত করি, যেভাবে মনের মধ্যে মা দুর্গাকে যেভাবে ভাবি, ঠিক সেভাবেই আমাদের আঙ্গিনায় আছে। একদম সহজ। উদ্বোধন কবে হচ্ছে? ও দ্বার কবে খুলবে? পঞ্চমীর দিন দ্বার উদ্ঘাটনে আমাদের উপস্থিত থাকবেন দমদম পৌরসভার পৌর প্রধান, আমাদের এবারে পুজোর অন্যতম সভাপতি ও উপপৌর প্রধান বরুণ নট্ট থাকবেন, পরম প্রেমময় আমাদের সমীর ব্রহ্মচারী, যিনি একজন। আর প্রত্যেকটা দিন কি কোনো চমক আছে দর্শক বন্ধুদের জন্য? দেখুন, আমাদের চমক অনেকভাবেই করা যেতে পারতো, মানে তাতে খরচা কমও হতো। খরচা কম হতে এই জন্য বললাম, খরচা মায়ের প্রতিমার খরচার কথা বলছি না, মানে একটা কিছু আপনি বানিয়ে দিতে পারতেন অন্যভাবে। কিন্তু আমরা একদম সাবেকিয়ানায় বিশ্বাসী। আমার ৭৪ বছর চলছে এই পুজোতে, আমাদের এবছরে কলোনি, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সকলের একটাই, এবং যারা এখন প্রেজেন্ট ছোটরা আছেন তারা প্রত্যেকেই চায় যে আমরা কুমোরটুলি থেকে মায়ের প্রতিমা আনতে যাই, ঢাক বাজিয়ে মাকে নিয়ে আসি। আমাদের 4 গাড়ি ছেলে মেয়েরা, বাড়ি বউরা যায়, তারা যে ঠাকুর নিয়ে আসে, এটা উন্মাদনা, একটা আনন্দ আলাদা আছে। তো একদম সাধারণ ভাবে ঠাকুরকে আমরা যেভাবে পূজিত করি, যেভাবে মনের মধ্যে মা দুর্গাকে যেভাবে ভাবি, ঠিক সেভাবেই আমাদের আঙ্গিনায় আছে। একদম সহজ। উদ্বোধন কবে হচ্ছে? ও দ্বার কবে খুলবে? পঞ্চমীর দিন দ্বার উদ্ঘাটনে আমাদের উপস্থিত থাকবেন দমদম পৌরসভার পৌর প্রধান, আমাদের এবারে পুজোর অন্যতম সভাপতি ও উপপৌর প্রধান বরুণ নট্ট থাকবেন, পরম প্রেমময় আমাদের সমীর ব্রহ্মচারী, যিনি একজন। আর প্রত্যেকটা দিন কি কোনো চমক আছে দর্শক বন্ধুদের জন্য? দেখুন, আমাদের চমক বলতে সেভাবে আমরা এখন অব্দি কিছু ভাবিনি, তবে এটা দেখেছি যে চলাকালীন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর সব থেকে বড় যেটা আমাদের কাছে প্রাপ্তি, সেটা হচ্ছে বিগত 92 থেকে আমরা পুরো পাড়ার মানুষদেরকে নিয়ে নবমীর দিন একটা মধ্যাহ্নকালীন প্রীতি ভোজের আয়োজন করে আসছি। সেখানে প্রায় 1250 উপরে মানুষ আসেন, তারা একসাথে এক পাতে লাইন দিয়ে দাঁড়িয়ে ধৈর্য নিয়ে আনন্দের সাথে আমরা খাওয়া দাওয়া করি, এবং সেখানে সবাই আসেন। এটার জন্য ওপেন একবার, এটা শুধু না যে পাড়ার লোকের জন্য, কোনো কুপন সিস্টেম না। যে আসবেন সেদিনকে, সেই আমাদের সাথে সেদিনকে একসাথে আমরা খেতে পারবো মধ্যাহ্ন ভোজের খাবারটা। দর্শক বন্ধুদেরকে সবশেষে কি যারা দেখছেন? সবাইকে একটা কথাই বলবো, এই সময় দাঁড়িয়ে যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু আনন্দ করা যায়, আনন্দটা তো পুরোটাই মানসিক, সে আনন্দটা সে তার মতো করে করুক। যার পকেটে অনেক টাকা, সে আরো, যে তার কাছে যারা একটু গরিব আছে, যারা একটু পিছিয়ে পড়া, তাদেরকে একটু দিক। আর যারা, তাদের কাছে এই সংকুলান আছে অর্থের, তারা এর মধ্যে থেকে আনন্দ খুঁজে বেড়াক, এইটুকু। আপনার নামটা? আমার নাম বাপি গুহ। আপনি জয়েন্ট সেক্রেটারি? না, আমি এই মুহূর্তে ট্রেজারার। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এখানে যিনি এই পুরো পুজোটাকে যিনি হিসাব করে চলছেন সমস্ত কিছু, তার সঙ্গে কথা বলে নিলাম, এবং আমি আমার চিত্র সাংবাদিক বিরাজকে বলবো সম্পূর্ণ মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর জন্য। কারণ আমরা ছোটবেলায় জন্মানোর পর থেকে যেই শব্দগুলো সবার প্রথমে শুনি, সেটা হচ্ছে মা বাবার পরে অ আ ক খ। এই অ আ ক খ অর্থাৎ সহজ পাঠ আমরা যেটা শুনে এসেছিলাম, অয়
সহজ পাঠের অ আ ক খ যেটা আমরা পড়েছি, এবং সেখান থেকেই আমাদের প্রথম পড়াশোনা বা পথ চলা শুরু বাঙালিদের। এবং গর্বিত হিসেবে আমরা বলতে পারি, এবং প্রত্যেকটা বীর সন্তান যারা একটা সময় দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তারা এই সকলে এই পশ্চিমবঙ্গের এই বাংলার মাটি থেকে উঠে এসেছে। এবং এই থিমের ছোঁয়া রেখেই তারা কিন্তু মায়ের রূপ করেন। তারা কিন্তু মাকে সেই সাবেকিয়ানা ছোঁয়ায় দিয়েছে। এক কথা বলা যেতে পারে, একটা এই ১ নম্বরের ওপরে এখন যে কলকাতার বিভিন্ন বড় পুজোকে আমি গতকাল একটা নিউজে আপনাকে বলেছিলাম, এখন কলকাতার বড় পুজোগুলোকে জেলায় বিভিন্ন পুজোর টেক্কা দেয়, সেটা কিন্তু এক কথায় সত্যি কথা। এই ছোট জায়গায়, ছোট ক্লাবে যাদের বাজেট কম, সেই বাজেটে তারা যে এত সুন্দর অভাবনীয় পুজো করে, এবং প্রত্যেকের পক্ষে হতে পারে সম্ভব হয় না ভিড় ঠেলে কলকাতায় গিয়ে ঠাকুর দেখা, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই ১ নম্বরের মতিলাল অধিবাসী বৃন্দের সহজ পাঠ দেখতে। এর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে যে জায়গাগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে প্যান্ডেলের বিভিন্ন দেয়ালে আঁকা রয়েছে, এবং সেই চিত্র আপনাদের সামনে এক্সক্লুসিভলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই সহজ পাঠ এখন এই ১ নম্বরের মতিলাল অধিবাসী বৃন্দতে। যারা ভুলে গেছেন তারা আবার মুখস্থ করার জন্য অবশ্যই চলে আসবেন এখানে। এরকমই আরো প্রাক পুজো পরিক্রমা দেখতে, এবং প্রাক পুজো পরিক্রমা তো শেষ, এখন পুজো পরিক্রমার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপকে সেরা পুজো, সেরা থিমে সেরা মায়ের মূর্তি হিসেবে বেছে নেব। সেই সমস্ত কিছু দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 24x7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায়। ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট, নিউজ 24।